নারী মানে বইয়ের বুকমার্ক, চুপচাপ, কিন্তু কোথায় যেতে হবে সেটা সবসময় মনে করিয়ে দেয়। তার চোখে লুকানো স্বপ্ন হলো ফুলের বীজ, যা নির্দিষ্ট সময় পেলে অদৃশ্য শক্তিতে ফুল হয়ে ফুটে ওঠে। তার উপস্থিতি হলো বৃষ্টির পরের ধূসর আকাশের রং নির্মল, ভরসা দেয়, শান্তি যোগায়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, লক্ষ্মীপুর আর শরীয়তপুর, আপনাদের মধ্যে কোনো কানেকশন আছে? আপনাদের চেহারা অনেকটা কাছাকাছি। না, আচ্ছা, আপনারা কি পূর্ব পরিচিত নাকি এখানে এসে পরিচয় হয়েছে? পূর্ব পরিচিত। ওকে, দ্যাটস ফাইন, যে পূর্ব পরিচিত। এখানে যে আসবেন কিউট আজকের অনন্যায়, এটা কে সিদ্ধান্ত নিয়েছিল বা কার উদ্যোগ ছিল? মলি আপু। ও, মলি আপু। তাহলে সকল মানে অল ক্রেডিট গোস টু মলি আপু। দেখা গেল মলি আপু সবাইকে নিয়ে এসছে, কিন্তু অন্য একজন অনন্যা হয়ে গেছে, তখন কি মলি আপু মন খারাপ করবে? না, অবশ্যই না। ওকে, ফাইন। তাহলে সবার সাথে পরিচিত হব। প্রথমে ঢাকা, মলি আপু আপনার সম্পর্কে বলুন। মলি আক্তার সাদিয়া, আমার নিজের একটা কোম্পানি আছে, বিউটি প্যাজেন্ট করি আমি। ওকে, তো এবছর আলহামদুলিল্লাহ প্রথম সিজন শেষ করেছি, সেকেন্ডটা অনগোয়িং চলছে। দ্যাটস গ্রেট। আমি এবার চলে যাব লক্ষ্মীপুরের কাছে। আমি সাবরিন আনাহার মহিমা, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, লেখাই আছে। আমি প্রফেশনালি একজন ফ্যাশন মডেল, আর এমনিতে পড়াশোনা করছি এইচএসসি। ও, অনেক ছোট আপনি। ওকে মহিমা, অনেক ভালোবাসা। এবারে গাজীপুর। আমি আদ্রিজা আফরিন সিনথিয়া ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, ফার্মেসি ডিপার্টমেন্ট। এছাড়াও আমি একটা বিজনেস করছি, আমার একটা শোরুম আছে ক্লথিং, এটা হচ্ছে সীমান্ত সম্ভারে। আর এছাড়া মিডিয়ার সাথে জড়িত আচ্ছা, আছে। আমার যদি কখনো পোশাক স্পন্সর লাগে, আমি কি আপনার কাছ থেকে নিতে পারবো? অবশ্যই দিব, কেন না। আমি নিজেও নাটকে কাজ করছি, ও, দারুণ আর ব্যাপার। আমি চাই যে সবাইকে স্পন্সর করার জন্য, যেহেতু আমার একটা ব্র্যান্ড রয়েছে। ও, দ্যাটস গ্রেট। তাহলে ডেফিনেটলি আমি প্রোডিউসারের কাছ থেকে আপনার নম্বর নিয়ে আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আপু। এবারে চলে যাব শরীয়তপুরের কাছে। আমার বাড়ি ফরিদপুর, বাই দ্য ওয়ে। কাছাকাছি আমরা। কাছাকাছি। আচ্ছা, আমি মাহাদিয়া ইসলাম জারা, আমি একজন প্রফেশনাল ফ্যাশন অ্যান্ড রানওয়ে মডেল। এছাড়া আমি একজন স্টুডেন্ট, পড়ালেখার পাশাপাশি আমি হচ্ছে মিডিয়ার সাথে জড়িত। ওকে, দ্যাটস গুড। আপনি কোথায় পড়ছেন? আমি এবার ভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছি। ও, আপনিও অনেক ছোট, মানে আপনারা দুজন খুবই কাছাকাছি বয়সে, তাই তো? হ্যাঁ, একটু। ফাইন। আমরা এবার যেটা করব, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর বাকি 3 জন থেকে যে কোনো একজনকে পার্টনার চুজ করতে হবে। তো ফার্স্টে নিজের নাম লিখুন, তারপর পার্টনারের নাম লিখে ফেলুন। আপনাদের সম্পর্কে আপনাদের মুখ থেকে শুনেছি, কিন্তু আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারেন আমাদের পরিবার বা কাছের মানুষেরা। তো আপনাদের কাছের মানুষেরা কি ভাবেন আপনাদের সম্পর্কে, সেটা এবার জানবো। স্ক্রিনে চোখ রাখবো, লেটস হ্যাভ এ লুক। আমার কাছে পৃথিবীর সেরা একজন সন্তান, কারণ আমি এখন পর্যন্ত আমি কখনো কোনো খারাপ কিছু দেখি নাই বা কোনো কমপ্লেইন আসেনি আজ পর্যন্ত। আমার কাছে অনেক বেস্ট। সে মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসে। তার এতটুকু বয়সে সে যদি দেখে যে তার পাশে বড় মানুষের হেল্প দরকার হয়, সে ট্রাই করে সেটা হেল্প করে। ও খুবই ফ্রেন্ডলি টাইপের একটা মানুষ। মা, তুমি যেমন আছো তুমি তেমনই থাকো, ভালো মানুষের মতো মানুষ হও। যারা মায়ের তো অনেক স্বপ্ন, এই যে এত দূর আসা, কি মনে হয় মা কতটুকু স্যাটিসফাইড আপনার প্রতি? সত্যি কথা বলতে গেলে আমার জীবন বলতে আমার মা। আমি এখন যতটুকু করেছি বা নিজে যতটুকু পর্যায়ে এসেছি, সব ক্রেডিট আমার মায়ের স্পেশালি। তারপর আসে আমার বড় বোন, কারণ আমি ছোট থেকে দেখে এসেছি, আমি যখন ছায়ানটে বা শিল্পকলা একাডেমিতে আমি যখন প্রোগ্রাম করতাম, আমার আম্মু সেই সকাল থেকে ঘরের কাজটা সব কিছু শেষ করে, আমার স্কুল কোচিং সব শেষ করে, স্টিল আম্মু না টায়ার্ড হতো না। মানে সে ইজ লাইক আ সুপার ওম্যান, যে তার মধ্যে কোনো টায়ার্ডনেস নেই, কোনো খারাপ লাগা কাজ করছে না। মানে যখন আমাদের বেলায় কথা আসে, তখন সে হচ্ছে একদম 100 তো আমি আমার ইয়ার পিছে আমার মার হাত সব থেকে বেশি অবদান। ওকে, মায়ের জন্য অনেক ভালোবাসা। আমরা পরের অডিওটা শুনে নেব। সে যে কোনো মানুষকে খুব দ্রুত আপন করে নিতে পারে এবং সে সকলের প্রতি হচ্ছে সহানুভূতিশীল। কারণ আমাদের পরিবারটাকে সেই দেখা যায় যে মানে হাসি খুশির মধ্যে রাখে। সবসময় দেখা যায় যে পরিবারের যে কোনো প্রবলেমে সে সবার আগে থাকে এবং সে পরিবারকে আসলে
মানে এক মুষ্টির ভিতরে রাখতে সে পছন্দ করে। তার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ আমার দেখা মতে হচ্ছে তার স্টাডি লাইফ। সে আসলে তার স্টাডি লাইফটাকে অনেক স্ট্রাগল করেই আসলে এই অবস্থা করবে। সে আসলে বিজনেসটাকেই সে তার স্বপ্ন হিসেবে দেখতে চায় এবং পাশাপাশি সে মডেলিং করে এবং সেটা সে কন্টিনিউ করতে চায়। জীবনে মানুষ হওয়াটা সব থেকে বড় জিনিস। তুমি যদি মানুষ হয়ে মানুষের পাশে থাকতে পারো, এটাই তোমার জন্য সব থেকে বড় অর্জন হবে। ভাইকে নিয়ে কিছু বলুন শর্ট করে। আমার দেখা গিয়েছে আমার বাবা বাইরে থাকেন, যেহেতু আমার ফুল ফ্যামিলিটাকে আমার ভাই সবসময় হ্যান্ডেল করে। সো আমি আমার বড় ভাইকে পেয়েছি আমার বাবার রূপে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে আমার ভাইয়ার নাম্বারটাই দিয়েছি। তো আমার আম্মু একটু মানে ইসলামিক মাইন্ডের, মিডিয়া সম্পর্কে একটু আইডিয়া কম। আর আমার এখন পর্যন্ত স্কুলে যাওয়া থেকে শুরু করে সব কিছুতে আমার ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে, কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সব কিছু সম্পর্কে। ভাইয়া কি বড় ভাই? বড়, হ্যাঁ। আপনাদের বয়সের পার্থক্য কত? আমাদের হচ্ছে 8 বছর। 8 বছর। আচ্ছা, দারুণ। আমরা পরের অডিওটা শুনে নেব। তার মধ্যে শেখার আগ্রহ অনেক বেশি। ফ্যামিলির জন্য তার যতটুকু করা, ফ্যামিলির জন্য যতটুকু দায়িত্ব পালন করার, সে অবশ্যই সেগুলো করার মতো তার মধ্যে অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। ধৈর্য সহকারে, অনেক ধৈর্য সহকারে চিন্তাশীল মনোভাব নিয়ে সে টেকনিক্যালি অনেক প্রবলেম সলভ করতে পারে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো সে একজন মানুষের মতো মানুষ হওয়া এবং জীবনের সাথে তাল মিলিয়ে চলে একজন বড় একটা হওয়া। সে যে কোনো কাজে তাকে আমি উৎসাহ দিই, পজিটিভ যে কোনো কাজে তাকে আমি উৎসাহ দিই। বাহ। মহিমা, হ্যাঁ, কি বলবেন এই মুহূর্তে? আসলে বলার মতো কিছু নাই। আমি বোঝাতে পারবো না আমার বাবার সাপোর্ট আমি কতটা পেয়েছি, আসলে কিছু বলার নেই। বাবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। বাবা তো মেয়েকে সাপোর্ট দিবে, এটাই স্বাভাবিক। বাট আমার বাবার সাপোর্টটা অন্যরকম। আসলে আমি সব সময় সবার কাছে শুনছি যে না আমার বাবা পজিটিভ না, বা আমার বাবা আমাকে এটা দেয় না ওইটা দেয় না, বা আব্বু অনেক গম্ভীর। বাট আমি কখনো পাই না এই জিনিসটা। আমি সবসময় দেখছি আমার বাবা আমার কাছে খুবই পোলাইট, খুবই মানে সব কিছুতে আমাকে উৎসাহ দিছে। এমনকি কখনো যদি আমি কোনো কিছুতে খুব নার্ভাস ফিল করি, বা বাবা আমার হবে না, পারবো না, আমি হেরে যাচ্ছি, না বাবা তুমি পারবা। সো ইট ওয়াজ ভেরি লাকি থিংস টু মি। তো আজকের দিনটা খুব স্পেশাল। দেখা যাক আজকে কে উইনার হয়। আমার কথা হচ্ছে যেই উইনার হোক না কেন, আপনারা আমাদের কাছে প্রত্যেকেই সেরা, প্রত্যেকেই অনন্যা। তো অনেক আনন্দ নিয়ে আজকে আমরা পুরো এপিসোডটা কমপ্লিট করবো। এবারে আমরা মলিয়াপুর অডিওটা শুনে নেব। ধর্মের মতো মানুষই হয় না, সে ছোট বড় কে কোনখানে আছে না আছে সবাই ডাক খোঁজ, তারপরে সবারই সে দেখশন করে, সবারই নিয়ে সে ভালো থাকতে চায়। আমার মেয়ের অনেক ইচ্ছা যে ও ওর বাপ মা আত্মীয় স্বজন সবার জন্য সরকারের জান দিয়ে প্রাণ দিয়ে সবাইরে সুখী করতে চায়। তার জীবনে বড় চ্যালেঞ্জ ছিল সে বড় কোনো কিছু হইব, সে যে যাই হইতো সে মানে ওই পর্যন্ত পৌঁছাইতে যায় যে আমি কিছু হইতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই, আমি ভালো কিছু করতে চাই। তার সবসময় এটা নিয়ে কাজ করতে চায়। এই অনুষ্ঠানে দেখা আমার অনেক গর্বিত মনে হইতেছে, আমি যে আমি একটা গর্বিত মা। আমার মেয়ে এই পর্যন্ত যাইতে পারছে, এর জন্য আমি অনেক গর্বিত। মলিয়াপু, মাকে নিয়ে কিছু বলুন। আসলে আম্মুকে নিয়ে আসলেই বলার কিছু নাই, কারণ আম্মু আমাকে, যেহেতু আমরা পুরান ঢাকার, আসলে আমাদের ওইখানকার এরিয়াতে এই মিডিয়া বা যে কোনো কিছু হোক এগুলি কেউ পছন্দ করতো না। আর যখন আমার খুব অনেক অল্পতে বিয়ে হয় তখন স্বপ্ন ছিল অনেক কিছু করার। তখন আমার হাজব্যান্ড ছিল, যখন আমি একটা কম্পিটিশনে থাকি তখন আমার হাজব্যান্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তখন ছিল অনেক একটা চ্যালেঞ্জিং, কিন্তু আম্মুকে সব সময় পেয়েছি আমার সাথে, এখনো আছে। লাইফটা তো পুরোটাই আসলে গল্প। একটা জীবনের গল্পে আমরা সবাই শুধু অ্যাক্টিং করি, তাই না? কখন কার জীবন কোথায় গিয়ে মোড় নেয়, কোন দিকে চলে যায়, উত্থান নাকি পতন, সেটা আমরা কেউ জানি না। তো যেটাই হোক, জীবনে বেঁচে থাকাটাই মানে মুখ্য, এবং সুন্দরভাবে বেঁচে থাকাটা মুখ্য। তো আমরা এখন মন খারাপ করব না, আমরা এখন গেমে চলে যাব। আমি জানিয়ে রাখতে চাই যে কিউট আজকে অনন্যা রয়েছে মোট 4টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর রয়েছে গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা, এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো
তো প্রত্যেকটি রাউন্ডে আপনাদেরকে খুব ভালো খেলে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার এবং নগদ অর্থ। তবে থার্ড রাউন্ডে কোনো উপহার নেই, কোনো অর্থ নেই। সেখানে ভালো খেললে নম্বর যুক্ত হবে, যে নম্বরটা আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হেল্প করবে। ফার্স্ট রাউন্ড শেষে কিউটের সৌজন্যে রয়েছে কিছু উপহার, আমি বলে দিতে চাই। প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তো যিনি নম্বরে এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম সুযোগ দিব এখান থেকে উপহার বাছাই করার জন্য। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম তো রেডি। আমি ঠিক জানি না আপনারা কার্ড খেলতে পারেন কিনা। কেউ কি পারেন? একজনও না? 3 কার্ড পারি। শুধু 3 কার্ডস পারেন? ওকে, ফাইন। আচ্ছা, আমি অবশ্য সবগুলো খেলা পারি, 29। আর যখন কলেজে পড়তাম তখন কলব্রিজ খেলতাম। যাই হোক, এ প্রসঙ্গে আমরা এখন না যাই। আজকে ডিফারেন্ট ওয়েতে কার্ড খেলতে হবে। সামনে কিন্তু অনেক রং দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার রাখা হয়েছে। সো এখান থেকে যেটা করতে হবে, সামনে 4টা কার্ড রাখা আছে। ফার্স্টে যে খেলবে সে কার্ডটা মুখে নিয়ে নিচু হয়ে একটা রং নিতে হবে। এরপর এগিয়ে গিয়ে সেই রংটা এখানে যে কোনো একটা কার্ডে রাখতে হবে। দেন এখান থেকে ওই কার্ডটা পিক করে মুখে করে আবার এখানে এসে আরেকটা কার্ডে রাখতে হবে। এই কার্ডটা নিয়ে এসে সাদা কাগজে রংটা রাখতে হবে, মানে ফেলতে হবে। সো এখান থেকে এই টেবিলে আসা, দেন তারপর টোটাল 6 পয়েন্টস। সো ওই পর্যন্ত আসতে পারলে সেকেন্ড টাইম আমি 2 পয়েন্টস কাউন্ট করব, কারণ টোটালটা আসাতে হচ্ছে টোটাল 6 পয়েন্টস কাউন্ট হবে। আপনারা কি বুঝতে পেরেছেন গেমটা? সময় দিব 1 মিনিট। আর ফার্স্টে খেলবো কর্নার থেকে, ঢাকা থেকে, মলিয়াপুকে দিয়ে। খেলা শুরু করব, তার আগে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে। মলিয়াপুকে দিয়ে আবারও শুরু করি। নারীর ভালো মেয়ে, যে শব্দটা আমরা খুব একটা ট্যাগলাইন ব্যবহার করি, যে ভালো মেয়ে, এই ভালো মেয়ে বলে সংজ্ঞায়িত করতে গিয়ে আমরা আসলে তার স্বাধীনতাকে খর্ব করি। ভালো মেয়ে বলে আসলে কি কিছু হয়, বা ভালো মেয়ে বলতে আপনি কি বোঝেন? আসলে আমিও আমার ফ্যামিলির ভালো মেয়ে না, যেহেতু আমি স্পষ্টবাদী। আমি মুখের উপর অনেক কিছু বলে ফেলি। দেখা গেল যে কারো কাছে ভালো লাগলো, কারো কাছে ভালো লাগলো না, কিন্তু সেটা আমি কখনোই দেখি নাই যে কারো কাছে ভালো লাগলো, কার কাছে লাগলো না। আমি সবসময় বলে গিয়েছি, এখনও বলি। এর জন্য ফ্যামিলি থেকে বলে যে আসলে ও এটা না বললেই পারতো। তো আমার কাছে মনে হয় মানে মেয়েরা আসলেই যখন যে কোনো আওয়াজ তোলে তখনই ওরা খারাপ থাকে। যদি আওয়াজ একদম। বন্ধ থাকি তাহলে হয়তো ভালো মেয়ে হয়ে যেতাম। প্রায় বছর 2 আগে আমার জীবনে খুব একটা বাজে সময় যাচ্ছিল। সেই সময় আমাকে অপি আপু বলেছিল আমার একটা শোতে এসে, যে তুই কেন বৃথা ভালো মেয়ে হওয়ার চেষ্টা করছিস, ভালো মেয়ে কখনো হওয়া যায় না। এটা জাস্ট একটা ট্যাগলাইন, ভালো মেয়ে। কখনোই কেউ ভালো মেয়ে হতে পারে না, কারণ আপনি কখনোই প্রত্যেকের মন জয় করতে পারবেন না। মেয়েদের কোনো না কোনো একটা দোষ খুঁজে বের করা হবেই। লক্ষ্মীপুর, মহিমা, আপনার কি মনে হয়, আপনার কাছে ভালো মেয়ের সংজ্ঞা কি? আমার কাছে মনে হয় ভালো মেয়ে বলতে আমরা কাদেরকে বুঝি, যারা সব সময় মুখ বুজে থাকে, ধরেন সব রকম স্যাক্রিফাইস করতে রাজি থাকে। আমরা মেয়ে মানুষরা এমনিতেই স্যাক্রিফাইস করি, কিন্তু ভালো মেয়ে বলতে আমরা তাদেরকেই বুঝি, না আমাকে খুব হেল্প করলো, ও অনেক ভালো, না আমাকে অনেক সম্মান দিয়েছে, ও অনেক ভালো। যখনই অপোজিট পার্সনটা কোনো ভুল করবে, আমরা বলবো যে এটা হচ্ছে না, এটা আমার সাথে রং হচ্ছে, তখনই আমি খারাপ হয়ে যাব, আমি বেয়াদব হয়ে যাব, আমি মানুষের চোখে তখন আর ভালো মেয়ে হিসেবে থাকবো না। তো ওই ট্যাগলাইনটা আমরা যদি নিজেদের মধ্যে নিতে যাই, সেক্ষেত্রে আমাদের সারা জীবনটা আসলে স্যাক্রিফাইস করেই শেষ হবে। আমরা কখনো ফিউচার ব্রাইট করতে পারবো না। একদম। গাজীপুর, আমার কাছে মনে হয় যেই মেয়ে আনুগত্য, ওই মেয়েকে ভালো মেয়ে বলা হয়। কিন্তু আমাদের সমাজে আমি যেমন ভালো মেয়ে না, কারণ আমি যখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে ফার্স্ট যারা আসি, খুবই অনুগত থাকে আর কি। আমি অনুগত থাকি না। প্লাস হচ্ছে যারা খারাপভাবে ট্রিট করা হয়, ওরা দেখা যায় যে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, নিজেরা ভালো কিছু করতে চায়। আর কখনোই কিন্তু একজন পুরুষ বা একজন ফ্যামিলি চায় না যে মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক, ওদেরকে সবসময় ডমিনেট করার চেষ্টা করে। সো আমার কাছে মনে হয় যে মেয়েগুলো আনুগত্য, ওরা হচ্ছে ভালো মেয়ে, আর যে মেয়েগুলো হচ্ছে ওই শাসন কিছু মানে না, ওরা হচ্ছে খারাপ মেয়ে। এভাবেই ট্রিট করা হয়। ওকে, শরীয়তপুর, আমার কাছে ভালো মেয়ে বলতে আসলে এটার কোনো এক্সপ্লেনেশন বা আমি এটা যথাযথ মনে করি না। কারণ হচ্ছে কি, আমি একটা নর্মাল মানুষ হিসেবে আমি কখনোই হচ্ছে বাকি 10টা মানুষের মন রক্ষা করে চলতে পারবো না। কারণ আমি যেটা পছন্দ করব ওটা হতেই পারে আরও বাকি পাশে যারা আছে তারা পছন্দ করবে না। তো আমি যদি এটা মনে করি যে আমার মানুষের মন রক্ষা করে চলতে হবে, এটা করতে গেলে তখন হবে কি, আমি আমার লাইফের স্বাধীনতাটা পাচ্ছি না, বা আমি কি পছন্দ করতেছি আমি এই জিনিসটা করতে পারছি না। তো এটা না আমার কাছে খুব বৃথা একটা ট্যাগলাইন মনে হয় যে ভালো মেয়ে। আমার কথা হচ্ছে, আমার যার নজরে যাকে যেভাবে দেখতে মন চায় বা যে যেভাবে
দেখে তার নজর অনুযায়ী হচ্ছে আসে জিনিসটা। একদম একদম। আমরা গেম শুরু করব। মলি আপু, আর ইউ রেডি? ওকে, চলে আসুন। আপনার সময় মলি আপু শুরু হচ্ছে এখন। গুড জব, ভেরি গুড জব। এই তো ওয়াও, বাহ, 6 পয়েন্টস হয়ে গেছে। 6 হয়ে গেছে অলরেডি। আমি এখানে 12 কাউন্ট করছি না, 14 কাউন্ট করছি। হ্যাঁ, ওকে, ফাইন। অ্যান্ড টাইমস আপ। 16 পয়েন্টস। এবারে লক্ষ্মীপুর। মহিমা, আপনার সময় শুরু হচ্ছে এখন। অল্প করে নিন। গুড জব, ভেরি গুড জব। গুড। ও ওয়াও, 6 পয়েন্টস। গুড। ওয়াও, টু মাচ। ভেরি গুড। 12 পয়েন্টস। মহিমা কিন্তু করে ফেলছেন। টাইমস আপ। ফাইন। ও নো, ভেরি গুড জব। সিনথিয়া, এবার আপনার পালা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড, 6 পয়েন্টস। ভেরি গুড। ওকে, ফাইন। অ্যান্ড টাইমস আপ। 16 পয়েন্টস। এবারে শরীয়তপুর, জারা। আপনার সময় শুরু হচ্ছে এখন। মুখ দিয়ে নিতে হবে। ওকে, 6 পয়েন্টস। গুড, ভেরি গুড। 12 পয়েন্ট। হ্যাঁ, গুড। 20, 22, and time's up. 22 points. ভালো ছিল। সবাইকে খুব সুন্দর লাগছে। সো স্কোর বলছে ঢাকা, মলি আপু 16 পয়েন্টস। লক্ষ্মীপুর মহিমা 22 পয়েন্টস। গাজীপুর সিনথিয়া 16 পয়েন্টস। শরীয়তপুর জারা 22 পয়েন্টস। লক্ষ্মীপুর মহিমা, আপনি এখান থেকে উপহার বাছাই করে নেবেন। রাইস কুকার। রাইস কুকার, ফাইন। এবারে জারা, কারি পট। ইয়েস। ওকে, ফাইন। কারি পটটা আপনার জন্য। থ্যাংক ইউ। এবার চলে যাব মলি আপুর কাছে। জুসার। ওকে, ব্লেন্ডার আপনার। বাকি রইল প্রেসার কুকার, এটা সিনথিয়া আপনার জন্য। চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে। আপনাদের র্যাম্প করা হয়, বাট গান করা হয়। আপনি ছায়ানটের কথা বলছিলেন। আমি হচ্ছে খুবই ছোটোবেলায়, আমি যখন হচ্ছে ক্লাস 4 পর্যন্ত আমি হচ্ছে ছায়ানটের হচ্ছে স্টুডেন্ট ছিলাম। ইভেন আমি শিবননিপা ম্যামের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, কিন্তু এর পরবর্তীতে হচ্ছে একটু পড়ালেখার দিকে ঝোঁক যাওয়ার কারণে আর কন্টিনিউ করা হয়নি। দ্যাটস ফাইন, বাট আমরা গান শুনতে সবাই ভালোবাসি। হ্যাঁ। সো আমাদের সেকেন্ড রাউন্ড, যে রাউন্ডের নাম হচ্ছে গীত অনন্যা। সো গীত অনন্যা শুরুর আগে আমি আমন্ত্রণ জানাবো আমাদেরই পরিবারের একজনকে, যিনি একজন সঙ্গীত শিল্পী এবং আমার সঙ্গে এই সেগমেন্টটি তিনি পরিচালনা করবেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যাকে আমরা নির্ভয়ে বিশ্বাস করতে পারি, আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মোমেন বিশ্বাস। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ও মন, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। থ্যাংক ইউ সো মাচ।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। পরিচয় পর্বে চলে যাব। মোমেন ভাইয়া আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে মলি আপু, লক্ষ্মীপুর থেকে মহিমা, গাজীপুর থেকে সিনথিয়া এবং শরীয়তপুর থেকে জারা। সো আমরা এবার গেমে চলে যাব। স্ক্রিনে চোখ রাখবো। লেটস হ্যাভ এ লুক। এখানে রয়েছে 10 সেকেন্ডস ভিডিও, শিল্পীর ছবি, মিউজিক, শিল্পীর গান। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে তার একটি জনপ্রিয় গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, শুনে গাইতে হবে কোন গানটি। শিল্পীর গান বাছাই করলে মোমেন ভাই একটি গানের অন্তরাটা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, দেখে বলতে হবে কোন সিনেমার গান, নায়ক নায়িকা কারা, গানটি গেয়েছেন কারা এবং গানটি গাইতে হবে। প্রথমে খেলবে লক্ষ্মীপুর। বলুন। শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? পার্টনার কে? মলি আপু আসুন। যে যাই বলুক তুমি যে আমার, প্রেম করেছি ভয় কি গো তোমার। যে যাই বলুক তুমি যে আমার, প্রেম করেছি ভয় কি গো তোমার। কেউ দেখবে কি, ক্ষতি কি তাতে, কেউ জানবে যে জানবে সে, না হয় ঘুম রবে না আঁখি পাতে, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি থাকি একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ওয়েল ডান, 10 পয়েন্টস। এবারে খেলবে শরীয়তপুর। আমি মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ। পার্টনার কে? মলি আপু। সবার পার্টনার কি মলি আপু? কি আপনারও? ও মাই গড, মলি আপু আসুন। আজকের অনন্যা। বড় লোকের বেদিল লম্বা লম্বা চুল, এমন মাথায় দেব লাল গেন্দা ফুল, লাল গেন্দা ফুল। বড় লোকের বেদিল লম্বা লম্বা চুল, এমন মাথায় দিব লাল গেন্দা ফুল। ফাইন ফাইন, 10 পয়েন্টস, গুড জব। এবারে খেলবে সবার পার্টনার মলি আপু। মলি আপু আপনার পার্টনার কে? সাবা। আপনি কি নিয়ে খেলবেন? শিল্পীর ছবি নাকি 10 সেকেন্ডস ভিডিও? শিল্পীর ছবি। ছবি কি নাম? বেবি নাজনীন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ, আপনি নামটা জানেন। আজকের অনন্যা। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। Good job. কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। ফ্যান্টাস্টিক, বেস্ট বেস্ট, 10 পয়েন্টস, গুড জব, ভেরি গুড জব। এবারে গাজীপুর। বাকি রয়েছে 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে? হ্যাঁ লাগবে। মলি আপু চলে আসেন আবার। আজকের অনন্যা। রাতে সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। ও আজকের বলুন কোন সিনেমার গান? এটা হচ্ছে বিশ্ব সুন্দরী। এক্স্যাক্টলি। নায়ক নায়িকা? পরিমণি, সিয়াম আহমেদ ভাইয়া, গুড। গানটি গেয়েছেন কারা কারা? কর্ণা, ইমরান। এক্স্যাক্টলি, এখন গানটি গাইতে হবে। সব তারা গোল
সেখানে তুই কি আমার হবি রে। আমি গানটা কাউন্ট করছি না, বাট আপনি 10 on 10 পাচ্ছেন। 10। মোমেন ভাইয়া, টিমের সিদ্ধান্ত অনুযায়ী এই রাউন্ডে চ্যাম্পিয়ন হচ্ছে মলি আপু। চলে আসুন, আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে নগদ অর্থ। এখানে লেখা আছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অভিনন্দন। তোমাদের জন্য তো পাইছি এটা। আরে বাবা, কি দারুণ পার্টনার। আসুন, সবাই আসুন। সবাই আসো, সবাই আসো। এই পারফেক্ট বড় আপু, তাই না? এটা কিন্তু কেউ করেনি এখন পর্যন্ত, ফর দ্য ফার্স্ট টাইম। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। সবাই চলে যাবেন। এবার আমরা একটা গানের অংশ দিয়ে শেষ করব। পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে, পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে। ওরে ওরে হাওয়া, ওরে ওরে হাওয়া, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জলে নি ওই আকাশে, মাটির পিদিম নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে। চন্দ্র গেছে দূর পরবাসে, তারা জলে নি ওই আকাশে, মাটির পিদিম নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে। ওরে ওরে হাওয়া, ওরে ওরে হাওয়া, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। ওরে ওরে হাওয়া, ওরে 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 হাওয়া থামো না রে, বন্ধু আসছে বহুদিন পরে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও। বাই, খোদা হাফেজ। সো আমি এবার গাজীপুর সিনথিয়ার কাছে যাব। আপনি এবং আপনার পার্টনার মিলে খেতে গিয়েছেন কোনো রেস্টুরেন্টে, তখন কে বেশি ডোমিনেট করে যে তার পছন্দে খেতে হবে, তার পছন্দের রেস্টুরেন্টে যেতে হবে, আপনি নাকি আপনার পার্টনার? আমি ডোমিনেট করি, কারণ এটা আমি দেখলে বোঝা যায়। সবসময় অনলাইনে সার্চ করি কোন রেস্টুরেন্ট সুন্দর, কোনটার ফুড ভালো, দেন আমি চুজ করে আমি আমার পার্টনারকে নিয়ে যাই। আচ্ছা, কখনো তার পছন্দকে প্রাধান্য দেওয়া হয় না? দেওয়া হয় সামটাইমস। মেনু কি আপনার পছন্দ নাকি তার মেনু পছন্দ? আমারটা আমি চুজ করি, আর যে খাবে তারটা সে চুজ করে, বাট আমি কারোর পছন্দে খাই না। বিলটা কে দেয়? বিলটা ম্যাক্সিমাম টাইম আমি দিই। দ্যাটস গুড, দ্যাটস গুড। বাহ, শরীয়তপুর কখন, মানে এই যে কোন রেস্টুরেন্টে খেতে যাবেন, এটা কে ঠিক করে? বন্ধুও হতে পারে, তাকে যে পার্টনার হতে হবে এমন না। এটা মোস্ট অফ দ্য টাইম এমন হয় যে আমরা মিউচুয়ালি বসে তারপর হচ্ছে দুজনে মিলে হচ্ছে একটা মিউচুয়াল একটা ডিসিশন নেওয়া হয় যে এটা ভালো লাগতেছে, মেবি উই ক্যান গো ফর দ্যাট। সো এইভাবে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকা হয় মোস্ট অফ দ্য টাইম। ওকে, লক্ষ্মীপুর মহিমা, হ্যাঁ, আপনি কি করেন? আমি কি করি যদি বলেন, আমাদের ক্ষেত্রেও মিউচুয়াল বিষয়টা হয়, তবে আমার প্রাধান্যটা বেশি থাকে, কজ আমার পার্টনার অলওয়েজ আমাকে জিজ্ঞেস করে যে কোথায় গেলে ভালো হয় বা কি করলে ভালো হয়, কোন জায়গার ফুড ভালো হতে পারে। তো মিউচুয়াল হলেও আমার প্রাধান্যটা থাকে। আচ্ছা, মলি আপু, আমার একটা বড় বোন আছে অর্চি আপু, মানে ও আমার কলিগ এবং বড় বোন। তো আমি অলওয়েজ কোথাও খেতে গেলে আমি কক্সবাজার গেছি, ওকে ফোন দিব যে অর্চি আপু কোন কোন রেস্টুরেন্টে খাবো, এবং ঢাকাতেও তার পছন্দ হচ্ছে বেস্ট, এবং সে গাড়ির পেছনের সিটে বসে ওর দূরের সব লেখা দেখতে পায়। ও একবার কোনো রেস্টুরেন্টে গেলেও জানে যে এই রেস্টুরেন্টের এই খাবারটা হচ্ছে বেস্ট, আর ওর পছন্দে আমি অন্ধ বিশ্বাস করি, সেটা পোশাক হোক, খাবার হোক, যে কোনো কিছুতে।
তো আমি দেখছিলাম যে বাকি তিনজনেরই আপনার প্রতি অন্ধবিশ্বাস আছে, তারা আপনাকে ট্রাস্ট করে। তো আপনি কাকে ট্রাস্ট করেন? আসলে আমাকে কেউ কখনো বলে নাই যে চলো একসাথে খাই। সবাই আমাকে ফোন দেয় আর বলে যে আমি পুরান ঢাকায় আসতেছি, আসো চলো ওই বিরিয়ানিটা খাই, ওটা ভালো হবে। আমি হ্যাঁ ভালো হবে, হ্যাঁ তাহলে আসি। আমি হ্যাঁ আসো। তো আমার না চুজ করার অপশন থাকে না, ওরাই চুজ করে আসে, বাকিটা আমি খাওয়াই দেই, যেহেতু পুরান ঢাকার মানুষ। আপনি এত ভালো মানুষ, আমি এরপর আপনাকে ফোন করবো যে মলি আপু পুরান ঢাকায় আসছি কিছু খাওয়া। সবাই হচ্ছে অনেকে পুরান ঢাকার খাবার অনেক পছন্দ করে, যে কারণে হচ্ছে সবাই আমাকে জিজ্ঞেস করে আপুটা কোথায় ভালো হবে। আর যেহেতু ওখানকার স্থানীয়, আমি ওখানে জন্ম, সবই ওখানে আমার, তো ওরা এসে পড়ে আমার কাছে। মানে আমার না কাউকে আসলে বলতে পারি না যে আসলে চলো আমি ওই খাওয়াটা খেতে চাই, তুমি আমাকে খাওয়াও। আচ্ছা, এবারে স্কোরটা বলবো। সবাই 10 10 10 10 করে পেয়েছেন সেকেন্ড রাউন্ডে। আমি খুবই হ্যাপি, কারণ যখন আমার পার্টিসিপেন্টসরা খুব ভালো পারফরমেন্স দেয় তখন আমার মন ভালো হয়ে যায়, আর না দিলে আমি খুবই ডাউন ফিল করি। যাই হোক, আমরা শুরু করব আমাদের থার্ড রাউন্ড। অনন্যা বিচিত্রা, এই গেম শুরুর আগে আমরা একটু আপনাদের পাঠানো ভিডিওগুলো দেখে নিতে চাই, দেখবো কার ভিডিও সবচেয়ে বেস্ট হয়েছে। লেটস হ্যাভ এ লুক। যে আপনি আসলে ভিডিওটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? এটা আসলে বোঝাতে চেয়েছি যে একটা সিঙ্গেল মাদার, এটা বুঝতে পেরেছি, বাট খুবই কনফিউজিং। প্রথমে মেয়েকে স্কুলে দিয়ে এলেন, তারপরে বেবি ছিল, ছেলে বাবু, মানে শেষে ছিল আমার বেবিটা, আপনার বেবিটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে মেয়েটা কার? মেয়েটা আমারই। ও আই এম সরি, বাট জিনিসটা বোঝাতে একটু ডিফিকাল্ট। হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভয়েস ওভার থাকলে বা আরও কিছু জিনিস অ্যাড করা গেলে, কারণ আপনি তো শুধু স্কুলে এই কাজগুলোর মধ্যে সীমাবদ্ধ না, আপনার নিজস্ব ওয়ার্ক আছে, আপনার রান্না বান্না, বাজার। তো একজন সিঙ্গেল মাদারকে তো অনেক কিছু করতে হয়, তো সেই জিনিসগুলো ফুটিয়ে তুলতে পারলে আরেকটু লাইভলি হতো, আরেকটু কানেক্টেড ফিল করতাম আমরা। ওকে, ভালো ছিল, গুড ট্রাই। আমরা পরের ভিডিওটা দেখে নেব। বাইরে কত বৃষ্টি, হ্যাঁ মেট্রো তো বন্ধ, বাসে যাবো কি? সেটাই তো। চলো রিক্সা বা সিএনজি দেখি না। চলো। আর বলিস না, রাস্তার যে অবস্থা, বৃষ্টি বাদল, কি করবো ভালো লাগতেছে না। হ্যাঁ। ওই সুন্দরী, এত রাতে কোথায় যাচ্ছ? বৃষ্টি বাদলের রাত, আগিয়ে দিতে হবে নাকি? এই শুনো না কেন? এই মেয়ে, দেখ এই পাশের মেয়েটা কি সুন্দর। এই মেয়ে, এই যে সমস্যার কিছু না, রাত তো অনেক হলো, এত রাতে কোথায় যাবেন, কি করবেন? চলুন না একটু। আপনাকে কি বলতে হবে আমরা কোথায় যাব? আপনি হাত ধরতেছেন কিসের জন্য? চলুন। আমাদের এই ভিডিওটি ছিল একটি সচেতনমূলক ভিডিও। আজকের দিনে আমাদের নারীরা কোথাও সেফ না, সেটা ঘরে হোক, বাইরে হোক, রাস্তাঘাটে হোক। তো এইটা ছিল এমন একটি ভিডিও, সচেতনমূলক একটা ভিডিও। এটা হচ্ছে নারীদেরকে ইফটিজিং এর যে শিকার হচ্ছে এটারই একটা বহিঃপ্রকাশ। ট্রাইড, বাট খুব আরোপিত লেগেছে, মনে হচ্ছিল বাংলা সিনেমার একটি। শয়তান। এই ভিডিওটা যেদিন আমরা করি ওই দিন অনেক ঝড় ছিল, মানে ভিডিও করার কোনো প্রিপারেশনই ছিল না, মানে অনেক কষ্টের পর ভিডিওটা। ওকে ফাইন, দেখে নেব আমরা পরের ভিডিও। সুপ্রভাত, আজ আমি কথা বলবো আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বা হেরিটেজ কালচার নিয়ে। ঐতিহ্য কেবল আমাদের অতীত নয়, এটি আমাদের বর্তমানের শক্তি এবং ভবিষ্যতের দিক নির্দেশনা।
আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় দেয় আমাদের পোশাক, খাদ্যাভ্যাস, লোকগান, উৎসব আর চারুশিল্পের মধ্য দিয়ে। আসুন আমরা আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যকে লালন করি এবং পরবর্তীতে প্রজন্মের কাছে গর্বের সাথে পৌঁছে দিই। যে বিষয়বস্তু বলেছেন সেটার সাথে ভিডিওর মিল নেই, আর এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টালি দুটো রকম ভিডিও ইউজ করা হয়েছে। বেসিক্যালি আমার যে ফটোগ্রাফার, সো সে হচ্ছে আমাকে মেক করে দিয়েছিল। আচ্ছা, ওকে, দ্যাটস ওয়াই এরকম। ওকে, ফাইন। আমরা এবার দেখে নেব পরের ভিডিও। ঠিকানা যাদের পথ, স্বপ্ন সেখানে পাথর, ভিডিওটা খুবই ভালো, বাট আপনি শ্যুট করেছেন নাকি অন্য কোনো প্রফেশনাল কেউ করেছে? আপনি। আমরা এবার দেখব আমাদের টিম কার ভিডিওটা সিলেক্ট করে। সো টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট ভিডিও হচ্ছে লক্ষ্মীপুর মহিমা। কংগ্রাচুলেশনস, চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুরু করব আমাদের থার্ড রাউন্ড। এখানে রয়েছে মোট 6টি বিষয়। 6টি বিষয় থেকে আপনারা যে কোনো একটি বিষয় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। আমি প্রত্যেকটি বিষয় থেকে 2টি প্রশ্ন করব। সঠিক আনসার দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস, এবং ভুল আনসারে কোনো নম্বর কাটা যাচ্ছে না। নম্বর অনুযায়ী সবার আগে খেলবে মহিমা লক্ষ্মীপুর। শিল্প সাহিত্য নিয়ে খেলতে। শিল্প সাহিত্য। দেখে নেই প্রথম প্রশ্ন আপনার জন্য কি আছে। দেবদাসকে দেখো দিয়ে শুভ দৃষ্টি, বলতে হবে চরিত্রটি কার অমর সৃষ্টি। এটা খুবই সহজ। লেখাটা কার দেবদাস? দেবদাস লেখাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এক্স্যাক্টলি, এতক্ষণ কেন ভাবতে হলো? গুড জব, 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। ভালোবাসা হলো একটি কবিতা যা হৃদয়ের ভাষায় লেখা হয়। শিল্প আর সাহিত্যে আছে যার ভক্তি, অকপটে বলে দাও ইহাকার উক্তি। হচ্ছে না? দেখে নেব। জীবনানন্দ দাশ। ইটস ফাইন। ওকে, 5 পয়েন্টস পেয়েছেন। এবার খেলবে শরীয়তপুর। খেলাধুলা। খেলাধুলা। চলুন দেখে নেই প্রথম প্রশ্ন আপনার জন্য কি আছে। এই খেলাটির নাম কি? আমি না ক্লিয়ারলি দেখতে সামনে এসে দেখতে পারেন। বেসবল। বেসবল। গুড জব, 5 পয়েন্ট। দেখে নেব পরের প্রশ্ন। যিনি 4 নম্বর জার্সি পরিহিত তিনি বর্তমান অধিনায়ক, তার নাম বলো। এটা পারছি না। আচ্ছা, দেখে নেব। আফিদা খন্দকার, বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক। ফাইন, 5 পয়েন্টস হয়ে গেল। এবারে খেলবে ঢাকা মলিয়াপু। লোকগাথা। লোকগাথা। ফাইন। দেখে নেই প্রথম প্রশ্ন। লোকে বলে কথার কথা, শব্দ বসাও যথাযথা, বড় ড্যাশ লড়ে চড়ে, ছোট উকুনে ড্যাশ মারে। হচ্ছে না? দেখে নেব উত্তর। বড় উকুন লড়ে চড়ে, ছোট উকুনে কামড়ে মারে। হলো না? সহজ ছিল এটা। দেখে নেই পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী নারদ নদীর বাঁকে গড়ে ওঠে এই জনপদ, কালের বিবর্তনে ধারণ করে বর্তমান নাম। এই অঞ্চলের বর্তমান নাম কি? না, হচ্ছে না? দেখে নিব। নাটোর। নাটোর। হলো না? কোনো নম্বর দেয়া গেল না মলি আপু। এবারে খেলবে নায়িকা সিনথিয়া। ইতিহাস ঐতিহ্য। আমি ভাবলাম আপনি ফিল্ম অ্যান্ড মিডিয়া নেবেন। নো, এটা ইজি ছিল। যাই হোক, দেখে নেই। দই নামের আশেপাশে কোন জেলার নাম আগে আসে? খুব ইজি, বেশি ইজি হয়ে গেছে। রংপুরের আগের জায়গাটা মরে যাবো আমি। না, আমি নিতে পারছি না। বগুড়া। এতক্ষণ ভাবতে হলো নায়িকা। বগুড়ার দই। বগুড়া, 5 পয়েন্ট। দেখে নেই পরের প্রশ্ন।
এবার ঐতিহাসিক আওরঙ্গাবাদ দুর্গ বর্তমানে কি নামে পরিচিত? এটা না পারলেও লালবাগ কেল্লা। গুড জব, লালবাগ কেল্লা। 10 পয়েন্টস, ভেরি গুড। এবারে কনফেস। মলি আপু, আপনাকে দিয়ে শুরু করি। এবারে কনফেশন, কনফেস করব আমরা। কাকে সরি বলবেন? সরি বলতে চাই আমার বাবাকে। আসলে বাবার সাথে অনেক দিন ধরে দেখা হয় না কাজের জন্য, আর যেহেতু আমার বাইরে অনেক কাজ থাকে, কখনো আসলে ফোন করে তাকে মানে জিজ্ঞাসা করা হয় না আসলে তুমি কেমন আছো। হয়ে যায় 6 মাস হয়ে যায় অনেক সময়, আসলে প্রয়োজনের ক্ষেত্রে তখন দেখা যায় বাবা আমার এটা লাগতেছে, কিন্তু তাকে কখনো আমি বলি না যে আসলে তুমি কেমন আছো বা আমি এতদিন ধরে ফোন দিতে চাই। ওকে, আমি অবশ্যই আমার বাবাকে সরি লক্ষ্মীপুর। চাই। আসলে আমার ক্ষেত্রে আমি আমার মাকে সরি বলবো, কজ আমি আমার জীবনে যতগুলো সাকসেস হয়েছে এর জন্য সবসময় বাবাকেই ডেডিকেট করছি। আমার বাবাকেই আমি সবসময় সবার উপরে রাখছি। বাট আমার মাও যে আমার জন্য কষ্ট করেছে, সকালবেলা দেখা গেছে যে যখন স্কুলে যাব, সবার ক্ষেত্রেই হয়, যখন আমি নার্সারিতে পড়ি প্রতিদিন সকালবেলা আমাকে 7টা বাজে ওঠাতো, ওঠানোর পরে আমি আবার ঘুমিয়ে পড়তাম, আবার ওঠাতো। অক্লান্ত পরিশ্রম আমার পিছনে সে করেছে, কিন্তু কখনো ওইভাবে বলা হয়নি যে মা তুমি আমার জন্য আসলে অনেক কিছু করেছো বা তোমার কারণে আমার বেড়ে ওঠা। ঠিক আছে, সাপোর্টিভ ক্ষেত্রটা, মিডিয়ার ক্ষেত্রে সাপোর্টটা আমি আমার বাবার কাছ থেকে পাই। সব আগ্রহ আমার বাবার থাকে, যে কোনো কিছু তার কাছে জিজ্ঞেস করলে আমি পাই। মার কাছে ওই জিনিসটা পাই না। মার কাছে সবসময় হচ্ছে যে বারণ করে, যে কারণে বাবা আমার প্রিয়, কিন্তু মাও আমার প্রিয়, কিন্তু কখনো বলা হয় নাই। আই এম সরি ফর হার। ওকে, দ্যাটস গ্রেট। মা ভুল বুঝবেন না। গাজীপুর। আমি সরি বলবো আমার আম্মুকে, কারণ ছোটবেলা থেকেই আমার বাবা যেহেতু বাইরে থাকেন, আমার আম্মু আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে, সেটা স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে। কিন্তু আমি অনেক এগ্রেসিভ টাইপের, অনেক সময় দেখা যায় আমার মাকে আমি হার্ট করে অনেক ধরনের কথা বলে ফেলি। তখন আম্মু অন্য কেউ হলে কিন্তু সে রিপিট আমার উপর অ্যাকশন দেখায়, কিন্তু আমার আম্মু কখনোই আমাকে অ্যাকশন দেখায় না, বরঞ্চ একটু পর সেই আম্মুই আমাকে কাছে টেনে নেয়। তো আমি আমার আম্মুকে অনেক সরি বলতে চাই। আমার আম্মু আমার জন্য অনেক কিছু করেছে, তো আই এম সরি মা। ওকে, এবারে যারা। আমি নিজেকে সরি বলতে চাই। গুড। কারণ অনেক টাইমে অনেক কিছুর জন্যই আমি নিজের ওপর অনেক থাকে না যে একটু মন মানসিকতা না ঠিক হওয়া বা নিজের ওপর হার্ম করা, অনেক কিছুই করেছি। তো একটা টাইমে যে আমি নিজে রিয়েলাইজ করলাম যে না, আমার নিজের জন্য হলেও নিজেকে একটা টাইমে বাঁচতে হবে, আমার নিজের জন্য হলেও অ্যান্ড আমার ফ্যামিলির জন্য হলেও আমাকে নিজেকে স্ট্রং করতে হবে। সো আই ওয়ান্ট টু সে সরি টু মাই সেলফ অ্যান্ড আই ওয়ান্ট টু বি আ বেটার ভার্সন অফ মাই সেলফ। ও, দ্যাটস গুড। যে সকল নারীরা আমাদের এই আয়োজন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি আয়োজনে আসতে চান তাহলে সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুনবাগিচা, ঢাকা। অথবা আপনি মেইল করতে পারেন আজকের অনন্যা.gtb@gmail.com এ, কিংবা আমাদের সঙ্গে ফেসবুকেও কানেক্ট হতে পারেন। খেলায় চলে যাব, তার আগে কিছু প্রশ্ন আছে। মলি আপু, কোন অঞ্চলের ছেলেরা সবচেয়ে বেশি কৃপণ? নোয়াখালী মনে হয়। নোয়াখালী। আপনি? নোয়াখালী। বরিশাল। কুমিল্লা। অন্য একটা প্রসঙ্গ, ছেলেরা কখন কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে, মানে কোন ধরনের প্রশ্নের উত্তর দিতে না পারলে তাদেরকে টিউব লাইট মনে হয়? মলি আপু। আসলে আমার ওভাবে করে তো আসলে বলা হয় নাই যে ওকে টিউব লাইট মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আমি যতদিন সংসার করছি আমাকেই টিউব লাইট বানায় চলে গেছে সে। আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি এটাই বলবেন যে আমি নিজে টিউব লাইট। মহিমা? সেটা অনেক সময় অনেক ক্ষেত্রেই হয়। লাইক কখনো আমি যদি কোনো কিছু পছন্দ করতে বলি, সেক্ষেত্রে অনেক সময় আমাকে প্রাধান্য বেশি দেওয়া হয়, আমি আসলে বুঝি না। এরপর মানে কোনো কথা বোঝাতে গেলে অনেক সময় প্রথমেই বোঝে না, রেগে যায়, অনেক রেগে যায়। এরপর মাথা ঠান্ডা হয়, পর যখন বোঝে না, ও আচ্ছা বিষয়টা এটা ছিল, এরকম। সিনথিয়া? আমার দেখা হচ্ছে ছেলেরা যখন আমরা যখন মেয়েরা, আমি লাইক আমার একটা পার্টনার, একটা ছেলে পার্টনারকে আমি নিয়ে যখন শপিংয়ে যাই, তখন ওরা টিউবলাইট না থেকে ওরা টিউবলাইট সেজে থাকে। কারণ হয় প্রাইজের জন্য বেশি দামি ওইটা কিনে দিতে হবে, অথবা আমি যদি বলি আমাকে কোন শাড়িটা ভালো লাগছে, রেড নাকি ব্লু, ওরা বলবেন
দেখো যেটা দুইটাই ভালো সুন্দর। লাগে দুইটাই সুন্দর, হ্যাঁ। কিন্তু যেটা যদি শাড়িটা ওর কিনে দিতে হয় তাহলে যেটা সব থেকে কম দামি সেটা চুজ করবে, আর যদি আমার কিনতে হয় তাহলে দামিটা চুজ করবে। তো এই জায়গাগুলোতে থেকে আমার মনে হয় মেইলি ব্যাপারে ছেলেরা একটু টিউবলাইট হয়ে থাকে। ওকে, আপনি কি বলবেন? সেম, আমার সঙ্গেও সেম, যে যখন এটা আমাদের নিজেদের উপর কোয়েশ্চেন আসে বা কথা আসে তখনই ছেলেরা বুঝেও না বোঝার ভান করে থাকে যে আচ্ছা আমি এটা বুঝতেছি না। এখন আমি যদি 1000 টাইমসও রিপিট করি যে এটা এভাবে বা এটা এমন, তখনও তারা বুঝবে না। যাই এবার আমরা স্ক্রিনে চোখ রাখবো, শুরু করব আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। অনন্যা কুইজে রয়েছে মোট 12টি ক্যারেক্টার। আপনারা প্রত্যেকে 2টো করে ক্যারেক্টার নির্বাচনের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার থেকে একটা করে প্রশ্ন করা হবে। সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। যিনি খেলবেন বাকি 3 জনও অংশগ্রহণ করতে পারেন তার প্রশ্নে, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। যিনি আগে বাজার প্রেস করবেন আমি তাকে আগে সুযোগ দিব। সঠিক আনসার দিলে তিনি 5 পয়েন্টস পাবেন, ভুল আনসার দিলে কোনো নম্বর কাটবো না। তো যে খেলছে শুধুমাত্র তার নম্বর কাটা হবে। আর ইউ ক্লিয়ার? ফার্স্টে খেলবে মহিমা। মজু মাঝি আর হচ্ছে কমলা সুন্দরী। দেখি মজু মাঝি আপনাকে কি প্রশ্ন করেন। যদি বড়দের হাঁটুকে ইংরেজিতে বলা যায় নি, তাহলে বাচ্চাদের হাঁটুকে কি বলা যায়? একটু ইংরেজিতে টেকনিক্যালি ভাবুন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম ভাবুন, আর ক্লু দেওয়া যাবে না। হচ্ছে না? পাস। উনি আগে দিয়েছেন, উনি না পারলে আপনার কাছে আসবো। এইখানে বাচ্চা মানে হচ্ছে কিডস, আর হাঁটুর ইংরেজি ওয়ার্ড হচ্ছে নি, তার মানে হচ্ছে হাঁটুকে যদি বলুন, ইংরেজিতে ঠিকঠাক বলা ঠিকঠাক বলুন, তাহলে কি হবে? কিডনি হবে। এক্স্যাক্টলি, গুড জব, 5 পয়েন্ট। মহিমা -5 হয়ে গেল। তো আমি তো বলে দিলাম জঙ্গ প্রত্যঙ্গের নাম হবে। নেক্সট। ওকে, পরের প্রশ্ন। আমার বান্ধবীর বাসায় অনেক লোক, প্রায় 12-13 জন, তারপরেও একা থাকে। আপনাকে বলতে হবে কে 10 জনের সাথে থেকেও একা থাকে। থেকেও কে একা থাকে? বান্ধবী ভুলে যান, টেকনিক্যালি ভাবুন, উত্তর পেয়ে যাবেন। 11। গুড জব, ডিটেইলে বলুন 11কে আমরা কিভাবে বলি, কথায় কিভাবে প্রকাশ করি? 11 তো সংখ্যা, এটাকে কথায় কিভাবে লিখি? ওকে ফাইন, আর টাইম দিতে পারছি না আমি। বলুন। এটা হবে হচ্ছে একাদশ, কারণ আমরা Exactly. কথায় হচ্ছে 5 পয়েন্টস। আমি বলছি যেটাকে 11 সংখ্যা, এটাকে কথায় ভাবুন, একাদশ কথা। আই এম সো সরি। হ্যাঁ, শরৎপুর, এবার আপনি খেলবেন। কবিতা ভাবি আর হচ্ছে পারুল আপা। পারুল স্বাস্থ্য আপা, ঠিক আছে। খুব হেজিটেশন নিয়ে আমি আমার পাশের বাসার ভাবিকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম। তার উত্তর ছিল হ্যাঁ, কিন্তু মিনিংটা না। কি ছিল প্রশ্নটা? সাংসারিক কথা হচ্ছে। বলুন। আপনি আমার কোনো কিছুতে মানে মাইন্ড করেছেন কিনা, বা লাইক ডু ইউ মাইন্ড, এরকম কিছু? এক্স্যাক্টলি, গুড জব, ভেরি গুড জব, 5 পয়েন্টস। এবার আমি চলে যাব পরের প্রশ্নে। একজন দুর্বল রাজা মাত্র 8 জন সৈন্য নিয়ে একটা যুদ্ধ যাত্রা করেছিলেন। তিনি জিতেও ছিলেন। কোন রাজা? খেলা ভাবুন, খেলা। এবার না পারলে আপনাকে আমি গুলি করব। চেস। 100% রাইট, 10 পয়েন্টস। থ্যাংক ইউ দাবা। গুড জব, ভেরি গুড জব। এবারে খেলবে নায়িকা। বলুন। আজিজ স্যার, জোকার। জোকার আর আজিজ স্যার। দেখি আজিজ স্যার কি প্রশ্ন করে। 65 - 82 = 1। এটা ভুল, কিন্তু মাত্র একটা অঙ্ককে সরালে এটা ঠিক হয়ে যাবে। কিভাবে? এইখানে আমরা যদি 65 - 82 8টাকে 8 স্কোয়ার করি তাহলে 8 8 64 হবে। তো 65 থেকে যদি 64 মাইনাস করি তাহলে 1 থাকবে। 82কে স্কোয়ার কিভাবে করবেন? আমরা যদি 8-এর উপরে দিয়ে দিই 2, তাহলে 8 স্কোয়ার, 8 স্কোয়ার। 8 8 64। 8 8 64। তো সঠিক হয়েছে, 10 পয়েন্ট। ভেরি গুড জব। দেখে নেব পরের প্রশ্ন। ফেলুদার সাথে আপনি যেমন মিসির আলীর মিল পাবেন না, তেমনি আর্থার ক্যানন ডয়েলের সাথে হুমায়ুন আহমেদেরও মিল পাবেন না। এই পুরো কথায় অমিলটা কোথায়? পারছেন? ওকে, বলুন। লক্ষ্মীপুর, আর সময় দিচ্ছি না। এখানে অমিলটাই অমিল হয়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক, 5 পয়েন্ট। ভেরি গুড জব।
এবারে মলি আপা, অনেক ভালো খেলতে হবে, চলুন। আঙুরি কিশানি আর সব জানতার আচ্ছা, দেখি আঙুরি কিশানি কি প্রশ্ন করেন। আমার কাছে একটা ঘিয়ের কৌটা আছে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে কি করবেন? ব্যাকা করে উঠাবো। এটা তো প্রবাদ প্রবচন, কিন্তু যদি আসলে আঙুলে ঘি না ওঠে তাহলে কি করবেন? কি দিয়ে ঘি তুলি আমরা? চামচ দিয়ে। 10 পয়েন্টস, গুড জব। দেখে নেব পরের প্রশ্ন। টাকা হিসেবে খুলনা থেকে ঢাকা ডাবল এগিয়ে আছে। খুলনা যদি 100 হয়, ঢাকা হবে 200, কিন্তু কিভাবে? টাকাকেই ভাবেন। 200 টাকার নোট। ঠিকঠাকই ছিলেন, কিন্তু কারণটা জানা, বলেন। 100 টাকার যে টাকাটা, এটাতে হচ্ছে আপনার বাঘের ছবি দেওয়া থাকে, তারপর হচ্ছে 7 গম্বুজ মসজিদ থাকে। আর 200 টাকার যে নোটটা, ওইটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ভাস্কর্য এগুলা থাকে। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্টস, গুড জব। -5 হয়ে গেল, সো সরি। এবার দেখে নেব কার কত স্কোর হলো। ফলাফল এখন আমার হাতে। লাস্ট রাউন্ডে এসে সিনথিয়া পুরো বাজিমাত করে দিল, মনে হলো কিছু একটা ভর করলো, ফটফট করে সব আনসার বলে দিল। মলি ঢাকা 31 পয়েন্টস, মহিমা লক্ষ্মীপুর 32 পয়েন্টস, জারা 42 পয়েন্টস, সিনথিয়া 61 পয়েন্টস। কংগ্রাচুলেশন, আপনি আমাদের আজকে অনন্যা। চলে আসুন মাঝে। অভিনন্দন, কেমন লাগছে? সবাই আসো, আপা আসো। কেমন লাগছে এই মুহূর্তে? আসলে আমি অনেক কনফিউজ ছিলাম, ফার্স্টের দিকে আমি কোনো কিছু পারছিলাম না, সো আমার কাছে মনে হয়নি আমি হব। বাট আজকের অনন্যা হয়ে আমি আসলেই খুবই খুশি, কারণ সবাই আমার পার্টনার যারা ছিল সবাই অনেক সাপোর্টিভ ছিল। থ্যাংক ইউ মলি আপুকে, থ্যাংক ইউ সাবাকে, থ্যাংক ইউ জারাকে, অ্যান্ড থ্যাংক ইউ অলসো আপনাকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন, এবং কিউটের সৌজন্যে বাকি উপহার আমি সবার হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আবারও কিউট আজকে অনন্যার সব পার্টিসিপেন্টদেরকে সঙ্গে নিয়ে অবশ্যই জিটিভির পর্দায়। পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের